নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ঢাকা সিটির পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি শুনছেন ভোটারদের প্রত্যাশাও। চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণায় প্রধান প্রাধান্য পাচ্ছে জলাবদ্ধতার বিষয়টি। দূরীকরণে নানা পরিকল্পনার কথা শোনাচ্ছেন প্রার্থীরা। মাস্টার প্ল্যান বাস্তবায়নের কথা বলছেন বিশেষজ্ঞরা। সিরাজগঞ্জের বানিয়াগতিতে বাস ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত আরও অন্তত ২০ জন। একটি মশার কয়েল ১৩৭টি সিগারেটের চেয়েও বেশি ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা। বাড়তি লাভের আশায় প্রকাশ্যেই বিক্রি হচ্ছে অনুমোদনহীন এসব কয়েল। এবং রংপুরে আর কদিন বাদেই সোনালী ধানে ভরে উঠবে কৃষকের গোলা। চাষের উপকরণ আর প্রকৃতি অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের আশা। সময় সংবাদে সঙ্গে আছে আমি তাজিমুনি আপ। শুরুতেই সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। অন্যান্য দিনের মতো আজও রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকেই রাজধানীর গোপীবাগ, টিকাটুলি, ওয়ারী সহ বিভিন্ন এলাকায় ঢাকা দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী প্রচারণা করেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এ সময় তার কর্মী সমর্থকরা মিছিল সহকারে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন। সরকার দলের প্রার্থীদের নেতাকর্মীরা তাদের হুমকি দিচ্ছে এবং প্রচারে বাধা দিচ্ছে বলে এ সময় অভিযোগ করেন তিনি। এদিকে ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন রাজধানীর কামরাঙ্গীরচরে নির্বাচনী প্রচারণা চালান। তিনি মেয়র নির্বাচিত হলে ঢাকাকে নিয়ে তার বিভিন্ন অঙ্গীকারের কথা জানান। ভোটাররাও তাদের প্রত্যাশার কথা জানান প্রার্থীদের। অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আনিসুল হক রাজধানীর পল্লবী, আলোকদিক সহ মিরপুরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এ সময় তিনি মেয়র নির্বাচিত হলে নারী বান্ধব নিরাপদ ঢাকা গড়ার প্রতিশ্রুতি দেন। প্রথম থেকে প্রতিটা স্টেপে বাধা পাচ্ছি নির্বাচনী প্রচারণা ক্ষেত্রে। যেখানে যাচ্ছি সাধারণ জনগণ আল্লাহর রহমতে একদম ঢলের মতো নেমে আসছে। আর এটাতেই সরকার পক্ষ এবং প্রশাসন ভয় পেয়ে আমাদের প্রত্যেকটা গণসংযোগে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। বিনীতভাবে আমার জনগণের কাছে আবেদন জানিয়েছি যে আমাকে অন্তত একবার সুযোগ দেন। আমার নিয়ত পরিষ্কার আছে, আমি উদ্যমী, আমি যুবক, আমি তরুণ, আমি কাজ করতে পারবো। সারা ঢাকা শহরকে আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে পারি কিনা, এর জন্য কিন্তু ভালো মতো অর্গানাইজ করলে কোটি কোটি টাকা মানুষ থেকে তুলতে হবে না। এই রাস্তায় যদি আমি 5 জন মানুষকে বলি যে আমি এটা সেন্ট্রালি প্ল্যান করেছি, 5 জন লোক 5টা সিসি ক্যামেরা দেবেন, কিন্তু আপনিই বলবেন। এবং আমার মনে হয় যে 2 বছরের মধ্যে আমার প্রচেষ্টা থাকবে সরকারের টাকা না নিয়ে সমস্ত ঢাকা শহরকে আমরা কোনো না কোনোভাবে একটা নিরাপদ বেষ্টনীর মধ্যে নিয়ে আসবো। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় প্রধান বিষয় হয়ে উঠেছে জলাবদ্ধতা। দীর্ঘদিনের এই সমস্যা নিয়ে নগরবাসী ভীষণ ক্ষুব্ধ। আর প্রার্থীরাও জলাবদ্ধতা থেকে মুক্তির আশ্বাস দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। এক্ষেত্রে বিএনপি সমর্থিত সাবেক মেয়র এম মঞ্জুর আলমের ব্যর্থতা তুলে ধরছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাসির। আর নতুন করে আশার বাণী শোনাচ্ছেন মঞ্জুর আলম। অপরদিকে জলাবদ্ধতা নিরসনে মাস্টার প্ল্যান বাস্তবায়নের উপর গুরুত্ব দিচ্ছেন নগর বিশেষজ্ঞরা। ইশতেহারে উল্লেখ থাকবে কিভাবে জলাবদ্ধতা দূর করে, বিস্তারিত থাকবে। আর এমনি সিনারি জায়গায় তো বলবো যে জলাবদ্ধতা ইনশাল্লাহ আমি 5 বছরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা নিয়ে দূর করব। আমরা জলাবদ্ধতা নিরসনে যে উদ্যোগ নিয়েছি, সেই জলাবদ্ধতা থেকে জলজোটে এনেছি। আমরা আমাদের উদ্যোগটা অব্যাহত থাকবে। প্রতিশ্রুতিগুলো যতটুকু তারা দেয় সেটা যাতে প্রতিশ্রুতির খাতায় বা একটা পৃষ্ঠায় যাতে লিপিবদ্ধ না থাকে। বিগত যিনি মেয়র ছিলেন তার কাছ থেকে অনেক কিছু আশা করেছিলাম উনি জলাবদ্ধতা নিরসন করবেন বলে আমাদেরকে ওয়াদা দিয়ে আমাদের কাছ থেকে ভোট নিয়েছেন, কিন্তু ওনার কাছ থেকে আমরা সেই পরিমাণ আমরা কাজ আমরা পাইনি। প্রধান সমস্যাটা এটা হচ্ছে জলাবদ্ধতা। এটা জলাবদ্ধতার নিরসনের জন্য অনেক মেয়রে অনেক প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এমন একজন মেয়র চাই যার মাস্টার প্ল্যান সম্পর্কে
সম্পর্কে আইডিয়া থাকবে, যে মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করবে। মহিউদ্দিনের আমলও ছিল এবং মঞ্জুরুল আলম মঞ্জু ওনার আমলও ছিল। এখন সামনে কতটুকু হবে এটা আমার কোনো নিশ্চয়তা নেই। উনি কোনো আন্তরিক উদ্যোগ গ্রহণ করেনি, কোনো পরিকল্পনা গ্রহণ করেনি, ওনার সদিচ্ছার অভাব ছিল। কারণ এইখানে জলবদ্ধতা দিনের পর দিন প্রকাট আকার ধারণ করেছে। আমরা নতুন করে কয়েকটি খাল আমরা খনন করতেছি। নতুন একটি খাল এটা আমরা করি নাই, এটা 293 কোটি টাকা ব্যয় হবে। একনেক থেকে অনুমোদন হয়েছে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন হয়নি। আমি বলবো যে এটা আমাদের যারা এই দায়িত্বে ছিলেন তাদের দায়িত্ব পালনে অবহেলা। আমি মনে করি এনারা অমার্জনীয় অপরাধ করেছেন, যেহেতু ওনারা তাদের দায়িত্বটা পালন করেননি। যিনি মেয়র হবেন তার প্রথম কাজ হবে ডে 1 থেকে উনি সরকারের কাছে ডিপি প্রস্তুত করে আমাদের গত ড্রেনেজ মাস্টার প্ল্যানের যেটা ফেজ 1 এবং ফেজ 2 তে যে কাজগুলি করার কথা ছিল সেই কাজগুলোর জন্য ডিপি প্রস্তুত করে সরকারের কাছে টাকার বরাদ্দ চাওয়া। এদিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজমন নাসির উদ্দিন। সকাল 10টার দিকে দেওয়ানহাট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর একে একে উত্তর পাঠানটুলি, উত্তর আগ্রাবাদ, বাইতুল শরফ সহ আশপাশের বেশ কয়েকটি এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় সবার কাছে তার নির্বাচনী প্রতীক হাতি মার্কায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান। তিনি মেয়র নির্বাচিত হলে স্কুলগুলোর শিক্ষার মান ফিরিয়ে আনতে কাজ করবেন বলে জানান আজমন নাসির। চট্টগ্রামবাসীর ভোটে নির্বাচিত হলে আমি অভিভাবকদের সাথে বসবো এবং শিক্ষক মন্ডলী যারা পাঠদান করবেন ওরা যাতে মানসম্পন্ন শিক্ষক আমি নিয়োগ দেওয়ার জন্য আন্তরিক উদ্যোগ গ্রহণ করবেন ইনশাল্লাহ। সামান্য একটি মশার কয়েলের ধোঁয়ায় থাকা রাসায়নিক 137টি সিগারেটে থাকা নিকোটিনের চেয়েও ক্ষতিকর। স্বাস্থ্য বিশেষজ্ঞদের এমন মত উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাটে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে অনুমোদনহীন ও মানবদেহের জন্য ক্ষতিকর মশার কয়েল। বাড়তি লাভের আশায় নিম্নমানের এসব কয়েল বিক্রির দাবি বিক্রেতাদের। আর ক্রেতারা বলছেন ক্ষতিকর দিক সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণেই কয়েল কিনছেন তারা। জুবাইর ফয়সালের রিপোর্ট। মশার উপদ্রব থেকে বাঁচতে কয়েল জ্বালিয়ে এভাবেই দৈনন্দিন কাজ সারেন অনেকে, কিন্তু তারা জানেন না অজান্তেই তাদের দেহে প্রবেশ করছে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য। কয়েল উৎপাদন ও বাজারজাত করার ক্ষেত্রে দেশে সুস্পষ্ট নীতিমালা থাকলেও তা মানছে না কিছু অসাধু ব্যবসায়ী। মাত্রাতিরিক্ত রাসায়নিক সমৃদ্ধ এসব কয়েলের অধিকাংশেরই নেই বিএসটিআই এর অনুমোদন। আমরা তো অতটুকু চিন্তা ভাবনা করি না, ভালো মশার কয়েল, এই কারণে আমরা মশাটা মারা যায়, এই কারণে আমরা কয়েলটা নিয়ে যাই। আমরা বুঝি না যে এটা কোনটা আসল কোনটা নকল, কোম্পানি যেটা আসলে আমরা রেখে দিই। দিলে মনে করেন বিএসটি আছে সেগুলোর মানে কয়েলের লাভ কম, আর এটা এমন ভাবে একটা লাভ দেখা যায় তখন আমরা দেখি যে এটা লাভ বেশি, সেই জন্য এটা আমরা বিক্রি করি। চটকদার বিজ্ঞাপন আর মশা মারার গ্যারান্টি দিলেও এসব কয়েলের কোনোটিরই প্যাকেটের গায়ে নেই কোম্পানির সঠিক কোনো ঠিকানা কিংবা রেজিস্ট্রেশন নম্বর। এক্ষেত্রে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব আর ক্ষতিগ্রস্ত হচ্ছে নিয়ম নীতি মেনে কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। আমরা তো আমাদের অনুমোদনের বাইরে যেতে পারবো না, বা যারা মূলধারা যারা আছে তারা কিন্তু এটা যেতে পারবে না। এরকম অনেকগুলো কোম্পানি আছে যারা অনেক ভালো কোম্পানি, যারা সঠিকভাবে করছে, কিন্তু তারা এফেক্টেড হচ্ছে সেল। এখন কত পার্সেন্টেজ এটা তো ক্যালকুলেশনের ব্যাপার। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মশার কয়েলে সহনশীল মাত্রায় রাসায়নিক ব্যবহারের নির্দেশনা অধিকাংশ কোম্পানি না মানার কারণে নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছেন ব্যবহারকারীরা। একটি মশার কয়েল 8 ঘন্টা জ্বালালে 137টি সিগারেট যে পরিমাণ এই অতি ক্ষুদ্র পার্টিকুলেট ম্যাটার তৈরি করে ঠিক সমপরিমাণ বায়ু দূষণ করে থাকে। পাশাপাশি একটি কয়েল থেকে যেই ফর্মালডিহাইড নিঃসৃত হয় 51টি সিগারেট পোড়ালে পরে সেই একই পরিমাণ ফর্মালডিহাইড নিঃসৃত হয়। কড়া নজরদারির মাধ্যমে শিগগিরই অনুমোদনহীন মশার কয়েল বাজারজাতকরণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বানও জানান তিনি। এই যে কয়েলের ক্ষতি। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সঙ্গে জড়ো। সিরাজগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন, আহত অন্তত 20 জন। পুলিশ জানায় গত রাত 4টার দিকে জেলার বানিয়াগাতি এলাকায় ঢাকাগামী হিমেল এক্সপ্রেস নামে একটি বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই 3 জন নিহত হন। নিহতদের 3 জনই নারী। এই ঘটনায় আহত হন অন্তত আরও 20 জন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তৎক্ষণাৎ
যে ঘটনা হলো যে 3টা লাশ পাই, 3টাই মহিলা, বাসের ভিতরে একটা, আর সামনে একটা ছিল, পিছনে একটা। অনেক লোক ইনজুরি, বাট পরে তৎক্ষণাৎ যায় তো একটা খালি ট্রাক দিয়ে তাদেরকে দ্রুত হাসপাতালে শিফট করি। সাভারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় ডাকাতের ছুরিকাঘাতে এক গৃহকর্তা আহত হয়েছেন। এলাকাবাসী জানায়, গতরাতে ভাকুরতা এলাকায় স্থানীয় ব্যবসায়ী সুনীলের বাড়িতে হামলা চালায় 10-12 জনের একটি দল। পরে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার সময় বাড়ির অন্য লোকজন চিৎকার করে। এ সময় ওই দলটি ব্যবসায়ী সুনীলকে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাদের ধাওয়া দিয়ে 2 জনকে ধরে ফেলে। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে ওই 2 ডাকাত ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 2 জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সময় সংবাদে আরো থাকছে, বাগেরহাটে ভৈরব নদের নির্মাণাধীন বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী, দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বাংলা বর্ষবরণের দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় 8 ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত মঙ্গলবার পহেলা বৈশাখের দিন যৌন নিপীড়নের শিকার হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। পরে গতকাল দুপুরে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে 8 ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের নাম প্রকাশ না করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে এই ঘটনার বিচারের দাবিতে শিক্ষক শিক্ষার্থী ঐক্য মঞ্চের পক্ষ থেকে আজ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ফরিদপুরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর পথসভায় গুলির ঘটনা ঘটেছে। এতে ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম সহ গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 7 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভাঙা উপজেলার কাউলিয়া ইউনিয়নের মুন্সিবাড়ি এলাকায় একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যান। এ সময় এক পথসভায় হঠাৎই কাজী জাফরুল্লাহর সঙ্গে থাকা নেতাকর্মীদের সঙ্গে গ্রামবাসীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেখানে শর্টগানে গুলি ছোড়া হয়। এ সময় ভাঙা থানার ওসি নাজমুল ইসলাম সহ 7 জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ভাঙা থানার ওসি নাজমুল ইসলাম জানান, পথসভা চলাকালে অসাবধানতাবশত শর্টগানে গুলি বের হলে এই ঘটনা ঘটে। তবে সেখানে ভাঙা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দীপক মজুমদার শর্টগান সহ উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে তার বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছে কিনা এ ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় একই গ্রামের 2 পক্ষের সংঘর্ষে অন্তত আহত হয়েছেন 10 জন। সকাল 9:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিরাসার গ্রামের পশ্চিম পাড়ার রাস্তার সাইড দেয়া নিয়ে মোটরসাইকেল আরোহী সোহেল মিয়া এবং মাইক্রোবাস যাত্রী বাসিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরই উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়। ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজনে বলছে ঘুরে যা, আরেকজন বলছে ঘুরে যাবো না, এই নিয়ে 2 জনের দ্বন্দ্ব, পরে সংঘর্ষ 2 জনে। তারপর আমরা এসে এলাকাটা এলাকা পরিস্থিতি শান্ত করছি। আবারও সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ। রাজধানী সায়দাবাদ ও যাত্রাবাড়ির বিশাল এলাকা জুড়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 50 এবং 51 নম্বর ওয়ার্ড। এই 2 ওয়ার্ডে জলাবদ্ধতার পাশাপাশি রয়েছে রাস্তাঘাটের বেহাল দশা। একটু বৃষ্টিতে যেমন জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, তেমনি শুকনো মৌসুমেও রাস্তায় কাদার কারণে ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা। নতুন কাউন্সিলরদের কাছে এসব সমস্যার নিরসন চান তারা। এদিকে এলাকাবাসীর পাশে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় কাউন্সিলর প্রার্থীদের। বিস্তারিত এমআর আমিনের রিপোর্টে।
রাজধানীর মিরহাজিরবাগ, ধোলাইপাড় ও পারগেন্ডারি এলাকা নিয়ে গঠিত 51 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের পাইপ রাস্তা থেকে মিরহাজিরবাগ চৌরাস্তা হয়ে ধোলাইপাড় পর্যন্ত রাস্তাটি শুকনো মৌসুমেও বেশিরভাগ সময় কর্দমাক্ত হয়ে থাকায় রীতিমতো ক্ষুব্ধ এলাকার মানুষ। এছাড়া স্বল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, খাবার পানিতে দুর্গন্ধ থাকার অভিযোগও রয়েছে। আজকে 2 বছর ধরে এই রাস্তাটা খারাপ হয়ে রয়েছে, মানুষ চলাফেরা অসুবিধা হয়। বৃষ্টি হইলেই বাড়ির ভিতরে পানি ঢোকে, তাড়াতাড়ি পানি নামে না। এই মহল্লার সব মানুষেরই অনেক দুর্ভোগ। যেহেতু এই রাস্তাও লাস্টিং করতেছে না, ছেলের মেয়েরা লেখাপড়াও করতে যাইতে পারতেছে না। অন্যদিকে পশ্চিম যাত্রাবাড়ি, উত্তর পশ্চিম যাত্রাবাড়ি, উত্তর যাত্রাবাড়ি, দক্ষিণ পূর্ব যাত্রাবাড়ি, ওয়াবদা কলোনি, দক্ষিণ যাত্রাবাড়ি নিয়ে গঠিত 50 নম্বর ওয়ার্ড। এই এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং, ময়লা আবর্জনা ফেলা ও খাবার পানিতে দুর্গন্ধের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পানি থেকে অনেক গন্ধ আসতেছে, পানি দিয়ে হাত মুখ ধুলে দেখা গেছে চোখ জ্বালা পোড়া করে, ট্রাক রেখে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে, তারপর অ্যাক্সিডেন্ট হয়। এই 2 ওয়ার্ডে প্রচারণায় নেমে লিফলেট বিতরণ, 5 হয়ে সালাম করা আর এলাকার মানুষকে জড়িয়ে ধরে দোয়া চাইছেন কাউন্সিলর প্রার্থীরা। এই সময় এলাকার বিভিন্ন সমস্যা সমাধানেরও আশ্বাস দিচ্ছেন তারা। গ্যাসের সমস্যাটা এই এলাকার প্রকট, পানি নিষ্কাশন সমস্যাটা আছে, জলাবদ্ধতা, মশক, মাদক, এই সমস্যাগুলো আমি সর্বাত্মকভাবে সমাধান করার চেষ্টা করব। গরিব দুঃখী মানুষের সাথে আমি বন্ধু হিসেবে কাজ করেছি, সেই বন্ধুরা আমাকে ভোট দিতে ভুল করবে না ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় বিপুল ভোটে জয়যুক্ত ইনশাল্লাহ আমাকে করবে। আমি একজন শিক্ষিকা হিসাবে আমি জনসাধারণের, আমার এলাকার, আমার 3টা ওয়ার্ডের সকলের শিক্ষার ব্যবস্থাটা আরো উন্নত করার জন্য আমি চেষ্টা করব। 51 নম্বর ওয়ার্ডের 39,000 ভোটার আর 50 নম্বর ওয়ার্ডের 36,000 ভোটার এখন তাদের পছন্দের প্রার্থী নির্বাচনের অপেক্ষায়। ইমান আমিন, সময় সংবাদ, ঢাকা। গত 26 বছরে 2টি হাসপাতাল ও একটি মাতৃসদন প্রতিষ্ঠা করেছে অবিভক্ত ডিসিসি। নগরবাসীর উন্নত সেবার মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে হাসপাতালগুলো নির্মাণ করা হলেও বাস্তবে তা অনেকটা কাগজে কলমেই রয়ে গেছে। নানা জটিলতায় এরই মধ্যে সাধারণ মানুষের আস্থা হারাতে বসেছে প্রতিষ্ঠানগুলো। তবে নির্বাচিত মেয়র হাসপাতালগুলোর রক্ষণাবেক্ষণের মাধ্যমে স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করবেন বলে মনে করেন নগরবাসী। আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। নগরীর অন্যান্য সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে থাকে উপচে পড়া ভিড়, অথচ সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত হাসপাতালগুলোতে রোগীর অভাবে ফাঁকা পড়ে থাকে শয্যা। এর প্রধান কারণ পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ার পাশাপাশি চিকিৎসক সংকট। সরেজমিনে হাসপাতাল ঘুরে এ তথ্যই জানা গেছে। পুরনো ঢাকার নয়াবাজারে ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, লালবাগে ঢাকা মহানগর শিশু হাসপাতাল, নাজিরাবাজারে মাতৃসদন কেন্দ্র, প্রতিটি হাসপাতালে রয়েছে চিকিৎসক সংকট। ফলে অবহেলিত এই হাসপাতালগুলো থেকে একে একে মুখ ফিরিয়ে নিচ্ছেন নগরবাসী। কেমনই যে এলাকার মধ্যে পড়ছে যে হাসপাতালটা মনে হচ্ছে না যে এটা হাসপাতাল, একটা বন্ধ থাকে বা একটা খোলা থাকে, একটা দুটো সব খোলা থাকলে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আমাদের। রাজধানীতে বসবাসকারী 1.5 কোটিরও বেশি নাগরিকের স্বাস্থ্যসেবায় 2 সিটি কর্পোরেশনের নিজস্ব হাসপাতাল নির্মিত হয়েছে মাত্র 3টি। অথচ একই সময় চট্টগ্রামে 50 লক্ষাধিক নগরবাসীর স্বাস্থ্যসেবার জন্য নির্মিত হয়েছে 6টি হাসপাতাল। হিসেব করে দেখা যায় ঢাকাতে প্রতি 3 লাখ নাগরিকের বিপরীতে কর্পোরেশনের নিজস্ব চিকিৎসক রয়েছেন মাত্র 1 জন, যেখানে চট্টগ্রামে রয়েছে 8 জন চিকিৎসক। সেবাদানকারী নগরীর এই হাসপাতালগুলোকে আরও আধুনিকায়নের মাধ্যমে কার্যকর করার পাশাপাশি নতুন হাসপাতাল নির্মাণ করার তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। সিটি কর্পোরেশন এই সেবাটাকে গুরুত্ব দিয়ে অগ্রসর হবেন কিনা। যেমন চট্টগ্রাম সিটি কর্পোরেশন, মেয়র ছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী, তিনি তো প্রায় 15-16টা মাতৃ ক্লিনিক করেছিলেন, মাতৃসদন। তিনি কিভাবে করলেন? তার মানে তার একটা উদ্যোগ ছিল, ওই জায়গা তাকে বের করতে হয়েছে এবং সবগুলোই আমি যতদূর জানতাম খুব ভালো সেবা দিত। এটা একটা উদাহরণ যে চট্টগ্রাম শহরে যদি পারে ঢাকায় কেন পারবে না। উভয় সিটি কর্পোরেশনের 93টি ওয়ার্ডে পৃথকভাবে স্বাস্থ্যসেবা চালুর পরামর্শ দেন এই নগর পরিকল্পনাবিদ। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে পূর্ব কোন্দলের জের ধরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন একজন। গতরাতে শহরের জেলা পরিষদ মাঠে বৈশাখী মেলায় এ ঘটনা ঘটে। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শালতলার ফাস্টফুডের দোকান থেকে কাজ শেষে গত রাতে বৈশাখী মেলায় যান সোহেল। এ সময় বেশ কয়েকজন তার উপর অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। পরে তার ছোট ভাই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সোহেলের মৃত্যু হয়।
এদিকে বিয়ে নিয়ে পূর্ববিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছে নিহতের ছোট ভাই। পুরোনোটা গ্যাঞ্জাম ছিল বিয়ে নিয়ে করবো না, তারপরে আমার জোর করে নিয়ে এরকম বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে সেরপরে আমার ভাই মেলায় গেছে, সেরপরে আমার বাইরে মাসে ফোন দিয়ে ওর বন্ধু বান্ধব করছে, ভাই তোমার বাইরের অবস্থা খারাপ, আর এসব নিয়ে যাচ্ছে, মানে সদরে নিয়ে যাচ্ছে। সে খুলনা নিতে নিতে মারা গেছে। দেশের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের রংপুর কৃষি অঞ্চল, যেদিকেই দুচোখ যায় শুধু সবুজাভ ধানের দোল। আর মাত্র কদিন পরেই সোনালী ধানে ভরে উঠবে কৃষকের গোলা, আর হাসি ফুটবে তাদের মুখে। বীজ, সার, কীটনাশক আর প্রকৃতি অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত মানিক সরকারের রিপোর্টার। ধনধান্যে পুষ্পে ভরার মতোই যেন ভরে আছে রংপুরের উর্বর ভূমি প্রান্তর। যতদূর চোখ যায় মাঠের পর মাঠ জুড়ে এখন শুধুই সবুজ ধানের দোল, আর এই দোলেই দুলছে যেন কৃষকের হাসিমাখা প্রাণ। তারা বলছেন এবার সবকিছু অনুকূলে থাকায় এবং আর যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তবে তাদের গোলা ভরে উঠবে সোনালী এই ধানে। ধান এখন তো আমরা এই আও ধান, হীরা ধান আবাদ করছি, মোটামুটি ভালোই আর কি ফলন তো আমাদের আছে। এবারকার আবহাওয়া খুব ভালো, আমাদের আবাদ খুব সুন্দর হবে এবং পরিস্থিতি খুব ভালো আছে। আর মাত্র 10 থেকে 12 দিন, এরই মাঝে সবুজাভ এই ধান পরিণত হবে সোনালী ফসলে। কৃষকরা বলছেন বীজ, সার, কীটনাশক সর্বোপরি আবহাওয়া অনুকূলে তাদের, তাই বাম্পার ফলনের আশা করছেন তারা। এই সারের কারণে, আবহাওয়ার ভালো কারণে আমাদের আবাদ খুব ভালো দেখা যেতেছে। আশা করা যায় আবাদ খুব বাম্পার ফলন হবে। পোকা সেরকম না, আমরা 2 বার কীটনাশক ব্যবহার করছি, সুস্থ সবল আমাদের ধান চলে। কৃষি বিভাগের নানামুখী পরামর্শ এবং আধুনিক প্রযুক্তিগত নানা সহায়তায় কৃষকরা এখন বোরোর উৎপাদন খরচে আগের চেয়ে অনেকটাই লাভবান হচ্ছেন। বিদ্যুতেরও কোনো অসুবিধা হচ্ছে না এবং ডিজেলেরও কোনো অসুবিধা হচ্ছে না, যার কারণে চাষিরা সঠিকভাবে তারা সেচ প্রদান করতে পারছে। এছাড়াও আমাদের এলাকায় AWD পদ্ধতি চাষিদের মধ্যে আমরা ছড়াইয়া দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে রংপুর অঞ্চলের 5 জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে বোরোর ফলন হয়েছে। ধানের পরিস্থিতি 4টি ডিস্ট্রিক্টে খুবই সুন্দর এবং বাজার দরও সরকার আগাম ব্যবস্থা নিচ্ছেন। এতে দেখা যাবে যে বাজার দরও হয়তো চাষিদের পক্ষেই থাকবে, এতে করে চাষিরা এই বোরো চাষ করে লাভবান হবেন। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় এবার 5,01,964 হেক্টর জমিতে 20,14,000 মেট্রিক টন ধানের ফলন আশা করছে কৃষি বিভাগ। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। বাগেরহাটের ভৈরব নদের তীরে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেড়ি বাঁধটিতে ভাঙন দেখা দিয়েছে। বর্ষা আসার আগেই নির্মাণাধীন এই বাঁধে ভাঙন দেখা দেয়ায় আতঙ্কের মধ্যে আছেন এলাকাবাসী। তবে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাগেরহাট সদর উপজেলার কারাপাড়া ইউনিয়নের রাধাবল্লভ, পঞ্চমালা, খেগড়াঘাট, মাদারদিয়া ও বাঁশবাড়িয়া গ্রামের কয়েক হাজার মানুষ বসবাস করছেন এই বাঁধটির ভেতরে। চলতি অর্থবছরে বেড়ি বাঁধের 375 মিটার কাজ শেষ হতে না হতেই এতে দেখা দিয়েছে ভাঙন। এছাড়া বাঁধের বেশ কয়েকটি স্থানে দেবে গেছে ব্লক। এতে আতঙ্কিত এলাকাবাসী। আসন্ন বর্ষা আসার আগেই বাঁধটি যথাযথভাবে মেরামত করা না হলে বর্ষায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, চিংড়ির ঘের সহ বসতবাড়ি। এই অবস্থায় দ্রুত বাঁধটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এখনই এই সময় ভেঙে চলে যাচ্ছে, এরপরে বর্ষার সিজনে জায়গা তো রাস্তা থাকবে না, আমাদের চলাফেরার যাতায়াতের কি হবে। সরকার কোটি কোটি টাকা বাজেট করেছে, তো অথচ এই জায়গাতে এই 2 মাস হয়ে গেল পারলো না, আবার এই ব্লক ভেঙে নেমে যাচ্ছে। মানুষের যাতায়াতে এমন সমস্যা যা বলা যায় না। মাসখানেক হয়েছে বা 2 মাস হয়ে গেছে, তাতে এই কাজ করে গেছে, এখন আবার সেই ফাটল অবস্থা হয়েছে। এদিকে বাঁধটির ঝুঁকিপূর্ণ স্থানগুলো অবিলম্বে মেরামত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যে কাজটি ক্ষতি হয়েছে, যে কাজটা দেবে গেছে, সেই কাজটা অবশ্যই রিপেয়ার করতে হবে এবং ঠিকাদারকে সেই ব্যাপারে আমরা জোর তাগিদ দিচ্ছি এবং কনসালটেন্টকে বলেছি এবং সর্বমহলে আমাদের বলছি এবং আমি নির্বাহী পরিচালক হিসেবে আমি আশ্বস্ত করতে চাই এটা কাজ অতি তাড়াতাড়ি রিপেয়ার করবে। 2010-11 অর্থ বছরে বিশ্বব্যাংকের প্রকল্পের আওতায় 6.5 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের জন্য 2টি প্যাকেজে 36 কোটি টাকার দরপত্র আহ্বান করে পানি উন্নয়ন বোর্ড।
এরপর চলতি অর্থবছরে 375 মিটার ব্লক এবং 6.5 কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য 9,46 লাখ টাকা বরাদ্দ দেয় বিশ্বব্যাংক। সময় সংবাদ, বাগেরহাট। পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে নারী লাঞ্ছিতের ঘটনার তদন্তের বিষয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। অর্থাৎ দায় দায়িত্ব নির্ধারণের জন্য দুটো কমিটি গঠিত হয়েছে, এই দুই কমিটি কাজ করছে। এছাড়াও ঘটনাটি নিয়ে পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে, সেই মামলারও তদন্ত কাজ চলছে। তো আমরা যে সিসিটিভি ফুটেজগুলো সেগুলো সংগ্রহ করেছি, বিশ্লেষণ করছি, পর্যালোচনা করছি। তদন্ত কমিটি হয়তো আরও ভালোভাবে করবেন। আর দ্বিতীয়ত বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ছবি প্রচারিত প্রকাশিত হয়েছে সেগুলো আমরা সংগ্রহ করেছি, সেগুলো নিয়ে কাজ করছি। মূলত ওই দিন ওই সরোয়ার্দী উদ্যানে কিংবা টিএসসি এলাকায় কোনো যেটি বলা হয়েছে যে বিবস্ত্র করার ঘটনা এখন পর্যন্ত আমরা পাইনি। কোনো সোশ্যাল মিডিয়া এবং রেগুলার মিডিয়াতেও কোনোটা যেটা প্রচারিত এবং প্রকাশিত হয়েছে সেগুলো মূলত আগের ছবি বা অন্য জায়গার ছবি। যেমন ওই দিনে চানখারপুলে একটা ঘটনা সংঘটিত হয়েছে যেটাকেও আমরা সমর্থন করি না এবং সেটাও অনাকাঙ্ক্ষিত। সেটি হলো একজন যুবককে বা পরে জানা গেছে যে জগন্নাথ কোন অন্য একটা ইউনিভার্সিটির একজন ছাত্রকে কয়েকজন ছাত্র মিলে গণধুলাই দিচ্ছে এবং তাকে তার শার্ট বা গেঞ্জি ছিল সেটি ছিঁড়ে ফেলা হয়েছে, তাকে মারপিট করছে। এটিকে কেউ আমরা দেখেছি যে ফটোশপের সাহায্যে ফটো এডিট করে চুল লাগিয়ে তাকে মেয়ে হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি টিএসসি কেন্দ্রিক কিংবা সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক যে ঘটনাগুলো বলা হচ্ছে সেরকম কখনো ঠেলা ধাক্কা বা হাতাহাতির ঘটনা ঘটে থাকতে পারে, যেটি সম্পর্কেই আমরা মূলত তদন্ত করছি। আর পাশাপাশি আরেকটা ছবিও আমরা দেখেছি, যেটি দেখা গেছে একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেটা দেখা গেছে যে সেটি 31st নাইটের কোনো একটা ছবি ওই সময় এসেছিল। অন্য একটা অনলাইন মিডিয়াতে যেটা প্রকাশিত হয়েছিল যে সেটি 31st নাইটে একজন হিজড়া কে মূলত তাকে এইভাবে ঘিরে ধরে তার শরীরে টাচ করছিল, সেটাকে কালকে পয়লা বৈশাখের ছবি বলে একটা পত্রিকায় আজও দেখলাম আমরা মানে ছবি ছাপিয়ে দিয়েছে। তো সেটিও নিন্দনীয় ঘটনা, কিন্তু এই ধরনের দায়িত্বশীলতার পরিচয় দেওয়াটাও আমরা সকলের কাছে সবার শুভবুদ্ধির উদয় হবে সেটি কামনা করি। পাশাপাশি ঘটনা একটাও যদি মানে লাঞ্ছনা বা নিগ্রহের ঘটনা ঘটে থাকে সেটি অবশ্যই নিন্দনীয় এবং আমরা যারা এর পিছনে জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। সেই জন্য তদন্তকারী কর্মকর্তাকে সহায়তা করার জন্য যেমন কমিটি গঠিত হয়েছে, ঠিক তেমনিভাবে পুলিশের ওই দিন ভূমিকা কি ছিল দায় দায়িত্ব নির্ধারণের জন্য একটা কমিটি গঠিত হয়েছে। আমাদের তদন্ত কমিটির রিপোর্ট পেলে হয়তো পুঙ্খানুপুঙ্খ রূপে তারা যেহেতু তদন্ত করছেন তাদের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। পাশাপাশি আমরা মনে করি যে হ্যাঁ, বিভিন্ন সময়ে শুধুমাত্র পয়লা বৈশাখে এই সরোয়ার্দী উদ্যানের এই গেইটেই নয়, বিভিন্ন সময় কিছু বিকৃতমনা যুবকের মানে অপৌরুষসুলভ আচরণ, সেটি এক ধরনের বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। তারা এই ধরনের ভিড়কে বেছে নিয়ে মেয়েদের উত্ত্যক্ত করার চেষ্টা করে। তো সেটি প্রতিরোধেও আমরা যেমন তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবো, ভবিষ্যতেও দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো আরো বিচার বিশ্লেষণ করে আমরা পরিকল্পনা যে নিরাপত্তা পরিকল্পনা সেটি প্রণয়ন করব। আর যাদেরকে দোষী সাব্যস্ত করা হয় তো তাদেরকে তারা সাথে সাথেই শনাক্ত করার সাথে সাথেই তারা গ্রেপ্তার হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে এখন পর্যন্ত আমরা কেউ নিগৃহীত হয়েছে বা হয়েছেন এরকম কারো সন্ধান আমরা পাইনি। সেই ক্ষেত্রে যদি কেউ নিগৃহীত হয়ে থাকেন, গোপনেও আমাদের সাথে পরিচয়, যেহেতু আমরাই বাদী হয়ে মামলা করেছি, আমরা যদি এক্সপোজড নাও হতে চান তা পুরোপুরি তার নাম ঠিকানা গোপন রেখে, তার পরিস্থিতি গোপন রেখে আমরা তার সহায়তা নিয়ে আমাদের তদন্ত কাজে এগিয়ে নিতে পারবো। পাশাপাশি আপনারা যেমনটা জানেন যে পহেলা বৈশাখের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বেশ কিছু নারী লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন এ বিষয়ে পুলিশের দায়িত্বে অবহেলার মতো কিছু জিনিস তারা দেখেছেন।
কিন্তু এখন এই মাত্র নিজ কার্যালয়ে পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানালেন যে এমন কোনো অভিযোগ, ওই দিন নারী লাঞ্ছিত হওয়ার কোনো অভিযোগ তারা পাননি। পাশাপাশি গণমাধ্যমে যে ধরনের ছবিগুলো প্রকাশ হয়েছে সেগুলো পুরনো ছবি বলেও তিনি মাত্র আমাদের জানালেন। এবার চলে যাচ্ছি দেশের বাইরের খবরে। ইরাকের ইরবিলে মার্কিন উপদূতাবাসে গাড়ি বোমা হামলায় 3 জন নিহত ও আরও অন্তত 14 জন আহত হয়েছেন। হামলায় কোনো মার্কিন নাগরিক হতাহত হয়নি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। এক টুইটার বার্তায় এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। শুক্রবার ইরাকের কুর্দিস্তান প্রদেশের ইরবিলে মার্কিন উপদূতাবাসে প্রবেশপথের কাছে এই গাড়ি বোমা হামলা চালানো হয়। হামলার পরপরই ভবনটি ঘিরে ফেলে ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় কোনো মার্কিন নাগরিক হতাহত হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তর মুখপাত্র মেরি হার্ফ। এই হামলার পাশাপাশি একই দিন বাগদাদে চালানো পৃথক 2টি গাড়ি বোমা হামলারও দায় স্বীকার করে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী। বাগদাদের আল আমেল ও আল হাবিবিয়া এলাকায় চালানো ওই 2টি গাড়ি বোমা হামলায় অন্তত 27 জন নিহত হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ঢাকা সিটির পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি শুনছেন ভোটারদের প্রত্যাশাও। চট্টগ্রামে নির্বাচনী প্রচারের প্রাধান্য পাচ্ছে জলাবদ্ধতা। দূরীকরণে নানা পরিকল্পনার কথা শোনাচ্ছেন প্রার্থীরা। মাস্টার প্ল্যান বাস্তবায়নের তাগিদ। সিরাজগঞ্জের বানিয়াগাতিতে বাস ট্রাক সংঘর্ষে নিহত 3, আহত আরও অন্তত 20 জন। একটি মশার কয়েল 137টি সিগারেটের চেয়েও বেশি ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা। বাড়তি লাভের আশায় প্রকাশ্যেই বিক্রি হচ্ছে অনুমোদনহীন এসব কয়েল। এবং রংপুরে আর কদিন বাদেই সোনালী ধানে ভরে উঠবে কৃষকের গোলা। চাষের উপকরণ আর প্রকৃতি অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের আশা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন, স্টার স্পেস দিয়ে লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।